পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এর আগে এতটুক পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি, এখন 5 থেকে আলোচনা করব শক্তি প্রবাহ। শক্তির প্রধান উৎস সূর্য। এ থেকে সৌরশক্তি বিভিন্ন জীবে সঞ্চারিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয় তা নিয়ে আমরা কাজ করব। প্রথমে প্রকৃতিতে জীব কোথা থেকে শক্তি পায়। কাজ, শক্তি কিভাবে প্রভাবিত হয় তা খুঁজে বের করা। প্রথমে যা করতে হবে, এর মধ্যে আছে উপরের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি। এখানে মধ্যে 2 আছে সূর্য থেকে শক্তি বিভিন্ন জীবে কিভাবে স্থানান্তর হয় তা খুঁজে বের করি। 3 নাম্বার, সূর্য থেকে শক্তি প্রথমে কোন জীবে স্থানান্তরিত হয়, পরবর্তী সময় তা কিভাবে অন্য জীবে স্থানান্তরিত হয়। নিচের প্রবাহ চিত্রে ফাঁকা জায়গায় লেখো। এখানের মধ্যে আমরা ফাঁকা জায়গার মধ্যে লিখব। পূরণকৃত প্রবাহ চিত্রটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেই। তা আমরা এই প্রবাহ চিত্রটা আলোচনা করব। তো প্রবাহের চিত্রের মধ্যে তুমি যদি দেখো সূর্য, সবুজ উদ্ভিদ, তৃণভোজী এবং মাংসাশী, তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা কি করতে পারো, বাদ দিতে পারো। যেমন তুমি চাইলে এখানের মধ্যে শেষের যে অংশটা আছে মাংসাশী প্রাণী, এটা বাদ দিতে পারো। তুমি লিখতে পারো সূর্য, সবুজ উদ্ভিদ, তৃণভোজী। তো এইভাবে করে চাইলে লিখতে পারো। এখানের মধ্যে এটা সুন্দর করে লিখে দিলে হবে। সারসংক্ষেপ, উদ্ভিদ প্রত্যক্ষভাবে ও প্রাণী পরোক্ষভাবে সূর্য থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। শক্তি প্রবাহ সম্পর্কে আরও কিছু জানি। যেমন এখানের মধ্যে দেখো সূর্যের আলো ডিরেক্ট ঘাসে পড়তেছে, ঘাস খেয়ে এই স্তরের প্রাণীগুলো, প্রথম স্তরের প্রাণীগুলো বেঁচে থাকে এবং এই প্রথম স্তরের প্রাণীগুলোকে দ্বিতীয় স্তরের প্রাণীরা খেয়ে বেঁচে থাকে। এই দ্বিতীয় স্তরের প্রাণীকে তৃতীয় স্তরের প্রাণীরা খেয়ে বেঁচে থাকে। এই তৃতীয় স্তরের প্রাণীকে আবার চতুর্থ স্তরের খাদকরা খেয়ে বেঁচে থাকে। তো এই সব কিছুই আসতেছে কার থেকে? সূর্য থেকে। তাহলে সূর্যই হলো প্রধান উপাদান। পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য, একে সৌরশক্তি বলে। তাহলে সূর্যকে কি বলে? সৌরশক্তি। এই সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদকের দেহে সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ বা জমা হয়। উৎপাদক বা সবুজ উদ্ভিদে এই শক্তি খাদ্য হিসেবে থাকে। প্রথম স্তরের খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে উদ্ভিদের শক্তি প্রথম স্তরের খাদকে প্রবাহিত হয়। এভাবে শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক হতে দ্বিতীয় স্তর, তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদকে পৌঁছায়। এভাবে শক্তির প্রবাহ চলতে থাকে। এই বাস্তু সংস্থানকে শক্তির প্রবাহ বলা হয়। খাদ্য স্তরের বিভিন্ন জীব এই শক্তি কাজে লাগিয়ে চলাফেরা সহ অন্যান্য কাজ করে। শক্তির এই প্রবাহ একমুখী। এর পরের টপিক যদি আমরা দেখি 6, পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয়তা। এরপর আমরা যেটা দেখব 6 নম্বর টপিক, পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা। পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই ধাপগুলো জীবের আহার ও আশ্রয় জুগিয়ে থাকে। এই উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক উপাদান বিলুপ্ত হলে বা হ্রাস বৃদ্ধি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? এগুলো কিন্তু কোয়েশ্চেন, এগুলো তোমাদের ব্যাখ্যা করতে বলবে। কাজ, পরিবেশে বিভিন্ন উপাদানের প্রয়োজনীয়তা অনুসন্ধান করা। যা করতে হবে, প্রথমে মনে করি আমাদের দেশে গড় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেল। এর ফলে কি কি সমস্যা তৈরি হতে পারে তা নিচের ধারণা চিত্রে খালি জায়গায় লেখো। পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেল, তো এটা হলে কি কি হতে পারে সেটা আমরা লিখব। পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেলে কি কি হতে পারে সেটা আমি তোমাদেরকে এখানে এভাবে দিচ্ছি, তোমরা এক একটা বক্সে এক একটা লিখে নেবে। বরফ গলে যায়, এতে করে পানি বেড়ে যাবে। খরা দেখা দেয়, পানি একেবারে শুকিয়ে যাবে যদি তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় গরমের কারণে, তাহলে খরা দেখা দিবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এখান থেকে কয়েকটা দেখে তোমরা কি করতে পারবে, এখানে বক্সের আশেপাশে লিখতে পারবে। এখানে কয়টা আছে? 6টা। আমিও তোমাদেরকে কয়টা দিয়েছি? 6টা। ঠিক আছে। এরপরে সারসংক্ষেপ, আলো, বায়ু, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এই উপাদানগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি। পরিবেশের যে কোনো একটি উপাদানের অভাব হলে, দূষণ হলে ও পরিবর্তিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিবেশের উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি।
আমরা আগেই জেনেছি পরিবেশে জীব ও জড়বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতিতে জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদানের ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তিত, খরা, ফসলহানি, খাদ্যজাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে। ফলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে, সমগ্র জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা প্রয়োজন।